এই শুরু হলো আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরো সুন্দর হয়ে উঠুক সবার জন্য। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ শনিবার 28 বৈশাখ 1431 বঙ্গাব্দ, 11 মে 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আজ আয়োজনের শুরুতে একটু আবহাওয়া বার্তাটি জেনে নেব। ঢাকাতে তো আজ সকাল থেকেই ঝড় চলে এলো বলে এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য জেলাগুলোর কি অবস্থা সেগুলো আমরা একটু জানবো। সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা একটু জেনে নেব। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে 34.2 এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে 33.3 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি। সিলেটে 31.3 ডিগ্রির বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। খুলনার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে 21.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায় 35.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের প্রত্যেক বিভাগের বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড় হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। দর্শক, দীর্ঘদিন অনাবৃষ্টি, খরা, তীব্র তাপ প্রবাহের ফলে রাজবাড়ীতে যে পানির সংকট দেখা দিয়েছিল আমরা সেটা আপনাদের জানিয়েছিলাম। এখনকার কি পরিস্থিতি সেসব নিয়ে আমরা একটু জানবো। আমরা চলে যাব রাজবাড়ীতে। রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, আমি দেখতে পাচ্ছি রাজবাড়ীতে বৃষ্টি হচ্ছে, আপনি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন। তো তীব্র যে তাপ প্রবাহের ফলে যে পানির সংকট দেখা দিয়েছিল, এখন কি অবস্থা, সেখানকার আবহাওয়া পরিস্থিতি নিয়েও আমাদের জানাবেন। সারিকা, শুভ সকাল আপনাকে। প্রথমেই যদি আবহাওয়ার কথা বলি, সকাল থেকেই মেঘলা ছিল এবং মেঘলা আকাশ থাকার পর এই 5-7 মিনিট ধরে বৃষ্টি শুরু হয়েছে এবং গত 8 তারিখেও রাজবাড়ীতে ঝড় সহ বেশ ভারী বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে আমরা যেটি দেখেছি যে তীব্র যে তাপদাহ রাজবাড়ীতে ছিল সেটি কমেছে, পাশাপাশি জেলা জুড়ে যে পানির একটা সংকট ছিল সেটাও কিছুটা কমেছে। আরেকটু জানিয়ে রাখি যে রাজবাড়ীর যে 5টি উপজেলা তার মধ্যে 4টি উপজেলায় কিন্তু পানির সংকট ছিল এবং রাজবাড়ী কৃষি প্রধান জেলা এবং এখানকার মানুষ কৃষির উপর নির্ভর করে। ফলে যে এই তাপদাহের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে যেমন মানুষের নলকূপে পানি উঠছিল না, একইভাবে আমরা যেটি দেখেছি যে সেচ যন্ত্রে পানি না ওঠার কারণে কৃষিকাজেও কিন্তু সমস্যা হচ্ছে। এই বৃষ্টিপাতের ফলে নলকূপেও পানি উঠছে এই মুহূর্তে এবং সেচ যন্ত্র পানি উঠছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে নলকূপ সহ সেচ যন্ত্রে পানি উঠলেও রাজবাড়ী জেলার ভেতর দিয়ে কিন্তু অনেক নদ নদী বয়ে গেছে, যেমন চতরা, হরাই, গড়াই, চন্দনা সহ অসংখ্য খাল। এইসব খাল এবং এই ছোট ছোট নদীগুলো কিন্তু একদমই পানি শূন্য বলা যায়, যে এখানে কোনো পানি নেই। ফলে কৃষিকাজ সহ যাবতীয় যে কাজকর্মগুলো করতে হয় সেগুলো ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করেই করতে হয়। আমরা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সাথে কথা বলেছিলাম পানির এই সমস্যা নিয়ে। তারা আসলে যেটি বললেন যে রাজবাড়ীতে এই মুহূর্তে পানির স্তর এই যে মার্চ এবং এপ্রিলে গিয়ে সেটি আসলে নেমে যায় 30 থেকে 35 ফুট নিচে। ফলে স্বাভাবিকভাবেই এসব সেচ যন্ত্র বা নলকূপে তখন আর
পানি ওঠানো সম্ভব হয় না, ফলে তাদেরকে পানির সংকটে পড়তে হয় এবং পরিস্থিতির উন্নতি না হলে দিনে দিনে কিন্তু এটি আরও বাড়তে থাকবে। তবে এই স্বস্তির বৃষ্টিতে মানুষের জনজীবনে যেমন স্বস্তি ফিরে এসেছে, পাশাপাশি পানির সমস্যাটাও সমাধান হয়েছে। সারিকা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন বিশ্বাস। আমরা জানছিলাম দীর্ঘদিন তাপ প্রবাহের ফলে যে রাজবাড়ীতে পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে যে পানির সংকট দেখা দিয়েছিল তা কিছুটা হলেও কমেছে। দর্শক, আমরা চলে যাব আমাদের পরবর্তী আয়োজনে। আর কয়েকদিন পরেই বাজারে আসবে দিনাজপুরের লিচু। রসালো এই ফলের পরিচর্যায় ব্যস্ত চাষিরা। মৌসুমি ফলের খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি। আমরা চলে যাব সরাসরি। বিপুল, শুভ সকাল। আপনি লিচু বাগানে দাঁড়িয়ে আছেন, এবার তো বেশ লিচুর মুকুল দেখা দিয়েছিল, তো চাষিরা কতটা আশাবাদী? সারিকা, শুভ সকাল। আমি বর্তমানে রয়েছি দিনাজপুর সদর উপজেলার একটি লিচু বাগানে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আসলে লিচুর গাছে থোকায় থোকায় লিচু ঝুলছে। মধু মাসের ফল লিচু। দিনাজপুরের লিচু কিন্তু বেশ সমাদৃত এবং এখানকার যারা কৃষি নিয়ে কাজ করেন তারা বলেন যে দিনাজপুরের আবহাওয়া এবং এই মাটির গুণাগুণের কারণে দিনাজপুরে লিচুর মিষ্টতা, স্বাদ এবং রসালো যে বিষয়টি সেটির সঙ্গে কিন্তু অন্যান্য জেলা থেকে একটু আলাদা। ফলে এই জেলার লিচুর মোটামুটি বেশ চাহিদা রয়েছে এবং গত বছরও দিনাজপুরের লিচু বিদেশে রপ্তানি হয়েছিল। এবারও কৃষি বিভাগ যেটি বলছে যে জেলা প্রশাসন এবং কৃষি বিভাগ সমন্বয় করে এবারও লিচু রপ্তানি করা হবে বিদেশে, এমন একটি আশার কথা আমাদেরকে জানিয়েছেন। আর লিচু গাছগুলোতে আমরা এসে যেটা দেখলাম এবং এখানে যারা কৃষক রয়েছেন, চাষি রয়েছেন, তাদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে সর্বোচ্চ 1 মাসের মধ্যে এই লিচু বাজারে তুলবেন তারা। এবারে আসলে লিচুর মুকুল অনেক এসেছিল এবং লিচুর গুটিও কিন্তু অনেক এসেছিল, যদিও চলমান যে দাবদাহ সেই দাবদাহর কারণে লিচুর গুটি বেশ ঝরে গিয়েছে এবং কৃষকরা এটি নিয়ে মোটামুটি একটু চিন্তিত রয়েছেন। তারা বলছেন এখনো কিন্তু দিনাজপুরে বৃষ্টির দেখা কিন্তু সেইভাবে নেই, ফলে তারা যেটা বলছেন যে এইবারে লিচুর যেভাবে গুটি এসেছিল সেইভাবে ফলনটা না হওয়ার কারণে তারা একটু হতাশা ব্যঞ্জক এবং তারা বলছেন যে যদি বৃষ্টি হয় এবং যেহেতু এখন কিন্তু তাপমাত্রাটা অনেকটা সহনীয় পর্যায়ে, এই তাপমাত্রা যদি বিরাজ থাকে তাহলে এবারে যে লিচু তারা লিচু বাগানে যে লিচু এসেছে তারা লাভবান হবেন এমনটি আশা করছেন। সারিকা। বিপুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দিনাজপুর থেকে লিচুর বাগান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিপুল সরকার সানি। এবারে আমরা চলে যাব জন্মদিনে। আজকের দিনটিতে যাদের জন্মদিন তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাবো অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, সেই সাথে আমরা জানবো আজকের এই দিনটিতে কোন কোন বিশিষ্ট ব্যক্তি জন্ম নিয়েছেন। তাদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমরা জেনে নেব তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও। 1892 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ অভিনেত্রী ডেম মার্গারেট টেলর রাদারফোর্ড। তিনি মিস মার্পল চরিত্রের চরিত্রায়নের জন্য বিশেষভাবে পরিচিত। তিনি দ্য ভিআইপিস চলচ্চিত্রের ব্রাইটনের ডাচেস ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। 1912 সালের এই দিনে জন্মগ্রহণ করেন উর্দু সাহিত্যের জনপ্রিয় লেখক সাদত হাসান মান্টো। বিদেশি সাহিত্যে উর্দু ভাষায় অনুবাদ করতে গিয়ে মান্টো অন্য জগতের সন্ধান পান। ক্রমশ তিনি হয়ে ওঠেন উর্দু সাহিত্যের জনপ্রিয় ছোট গল্পকার। তার বিখ্যাত গল্পের মধ্যে আছে বু, টোবা টেক সিং, তামাশা, ঠান্ডা গোস্ত, কালি সালোয়ার, খালি বোতল, ধোঁয়া ইত্যাদি। 1916 সালের এই দিনে জন্মগ্রহণ করেন উপন্যাসিক, ছোট গল্পকার ও প্রাবন্ধিক কামিলো হোসে সেলা। তিনি 1989 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। স্পেনীয় সাহিত্যের ইতিহাসে বিখ্যাত 36 প্রজন্মের লেখক হিসেবে পরিচিত তিনি। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ লা ফ্যামিলিয়া দে পাসকুয়াল দুয়ার্তে, লা কোলমেনা, বিয়াখে আলা আলকারবিয়া। 1924 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রিটিশ রেডিও জ্যোতির্বিজ্ঞানী অ্যান্টনি হিউইশ। তিনি 1974 সালে মার্টিন রাইলের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। রেডিও অ্যাপারচার সিনথেসিস আবিষ্কারের মাধ্যমে পালসার আবিষ্কারের গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি এই পুরস্কার লাভ করেন। 1984 সালের এই দিনে জন্মগ্রহণ করেন স্পেনীয় ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা লুহান। প্রথম দলে তার অভিষেক হয় 2002 সালে 18 বছর বয়সে।
2010 বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি খেলার একমাত্র গোলটি করেন। তাকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়। এছাড়া 2011-12 মৌসুমেও তিনি ইউরোপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দর্শক, বিশিষ্টজনদের জন্মদিন নিয়ে আমরা জানছিলাম। এবারে কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, শ্রদ্ধা ও ভালোবাসায় নানার কবরে চিরস্থায়িত হলেন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। মানিকগঞ্জ সদরের সেউতা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাকে। দর্শক, অশ্রু জলে শেষ বিদায় জানান সহকর্মী ও তার স্বজনরা। লাল সবুজের পতাকা মারানো কফিন, শেষবারের মতো সহকর্মীদের কাঁধে আসিম জাওয়াদ। অশ্রুসিক্ত নয়নে বিদায় বীর যোদ্ধাকে। ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর বাসার প্যারেড গ্রাউন্ডে হয় তার ফিউনারেল প্যারেড ও দ্বিতীয় জানাজা। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও 3 বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। দেশের জন্য প্রাণ বিসর্জন গর্বিত করছে বাবাকে। মরদেহ নিতে এসে ছেলের হয়ে ক্ষমা চাইলেন যে কোনো ভুল ত্রুটির জন্য। আমি কখনো ভাবিনি আমার ছেলে আমাকে রেখে, ওর আম্মুকে রেখে এই দুনিয়া থেকে বিদায় দিবে। সবচেয়ে বড় ছেলে আমার, ওর দুটো ছেলে, ছোট ছেলে এবং মেয়ে আমার কাছে রেখে যাচ্ছে। আল্লাহ জানি না আমি ওদেরকে কত লোক উন্নত করে দেখতে পারবো। এরপর মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি মানিকগঞ্জে। শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে পৌঁছায় বিমান বাহিনীর হেলিকপ্টার। কফিনবন্দি মরদেহ নামিয়ে আনেন সহযোদ্ধারা। তাকে এক নজর দেখতে ছুটে যান আত্মীয় স্বজন সহ অনেকে। সবার সাথে মিশতো, ভালোভাবে চলতো, কারোর সাথে কোনো রাগ করতো না। তার মন মানসিকতা একটু অন্যরকম ছিল আর কি। তার প্রায়তে আমরা মানিকগঞ্জ, আমাদের পরিবার সহ সারা বাংলাদেশ একটা দক্ষ বৈমানিককে হারালো। কি এইভাবে এই ঘটনাটা ঘটলো তার একটা সঠিক তদন্ত করে সবার মাঝে প্রকাশ করা হোক যে এইভাবে এই ঘটনাটা ঘটেছে, তাহলে কিছুটা হলো সান্ত্বনা খুঁজে পাবে অন্তত তার পরিবার। বাদ জুমা তৃতীয় জানাজা শেষে আসিম জাওয়াদের মরদেহ নেওয়া হয় সেউতা কবরস্থানে। সমাহিত করা হয় নানার কবরে। নাদিম হোসেন, চ্যানেল 24। দর্শক, চ্যানেল 24 পক্ষ থেকেও আসিম জাওয়াদ বাংলাদেশের বীর সন্তানকে জানাই আমাদের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা। আমরা চলে যাব আমাদের পরবর্তী আয়োজনে। আমরা একটু ইলিশের বাজারের খবর নিয়ে আসবো। মে মাসের শুরু থেকে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। কেনাবেচা কেমন চলছে আমরা এসব নিয়ে জানবো। বরগুনা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী আবু জাফর সালে। সালে, শুভ সকাল। মাছ কেমন পাওয়া যাচ্ছে এখন, আর দাম কেমন পড়ছে? সাগর নদী বেষ্টিত বরগুনা জেলা, যেটি আসলে ইলিশের জেলা হিসেবে পরিচিত। তো আমি যে বাজারটিতে আছি, এটি হচ্ছে বরগুনার একটি বড় মাছ বাজার। এবং এই যে মাছ বাজারে আপনি দেখছেন যে এখানে কিন্তু প্রতিনিয়ত ইলিশ কেনা বেচা হয়ে থাকে। এবং তবে আজকের চিত্রটি আসলে ভিন্ন। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে কিন্তু আপনি অন্যান্য প্রজাতির মাছ যেটি আছে, চাষের যে মাছ, সেই মাছগুলো আছে। তবে ইলিশ কিন্তু আজকে নেই। আজকের বাজারে আসলে ইলিশের কোনো কেনা বেচা হচ্ছে না বলতে নেই। এবং এই বিষয়টি নিয়ে আমি আসলে জেলে বা পাইকার বা যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন, আসলে ইলিশের সরবরাহ নেই এবং জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না, যার কারণে কিন্তু বাজারেও ইলিশের খুবই আকাল চলছে। এবং যেটি হচ্ছে যে এই এখন যেহেতু কালবৈশাখী ঝড় হঠাৎই আসে এবং সাগর উত্তাল থাকে, যার কারণে যে জেলেরা কিন্তু গভীর সাগরেও তারা আসলে মাছ ধরতে যান না, যার কারণে ইলিশের সরবরাহ নাই। এবং আমি কথা বলেছি পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, যেটি দেশের দ্বিতীয় মৎস্য অবতরণ কেন্দ্র, যেখানে প্রতিদিন 5 থেকে 60 টন ইলিশ কেনা বেচা হয়। সেখানেও কিন্তু হয়েছে এবং যেটি এর আগের দিনও কিন্তু 300 থেকে 400 কেজি ইলিশ কেনা বেচা হয়েছে। আর দামের কথাটি যদি বলি তাহলে কিন্তু
দাম একেবারেই ক্রেতার নাগালের বাইরে। কারণ হচ্ছে যে ইলিশ 1 কেজি ওজনের ইলিশ যেটি অন্যান্য সময়ে বিক্রি হয় 1200 থেকে 1300 টাকা দরে, সেটি 1800 থেকে 2000 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং যে মাঝারি সাইজের ইলিশ যেটি 8 থেকে 900 টাকা দরে বিক্রি হচ্ছে সেটি কিন্তু 1400 থেকে 1500 টাকা দরে বিক্রি হচ্ছে। তো আসলে সব মিলিয়ে বলা যায় যে অর্থাৎ যেখানে ইলিশ আসলে ধরা পড়ে, যেখান থেকে ইলিশ সারা দেশে আসলে রপ্তানি হয়, সেখানেই কিন্তু ইলিশের আকাল চলছে, অর্থাৎ ক্রেতার একেবারেই নাগালের বাইরে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ সারিকা। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ইলিশের বাজার নিয়ে জানছিলাম। আমরা জানছিলাম জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী সেরকম মাছ ধরা পড়ছে না, এবং যেটুকু পাওয়া যাচ্ছে মাছের দাম ভীষণ চড়া। আমরা দর্শক চলে যাব আমাদের এবারের আয়োজনে। আমরা জানবো যশোরের যে নতুন একটি ধান আমরা জানি যে উৎপাদন বেড়েছে, কালো ধানের চাষ, এবং এই ধানটি ঔষধি গুণ সম্পন্ন। ভালো ফলন আর লাভ বেশি হওয়ায় এ ধানে চাষিরা ঝুঁকছেনও বেশি। ধান উৎপাদনে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা একটি প্রতিবেদনও দেখে আসব। যশোর সদর উপজেলার ভাতুরিয়া গ্রামের কৃষক মাহবুবুল করিম বিপ্লু ইউটিউবে কালো ধানের চাষ দেখে উদ্বুদ্ধ হন তিনি। বন্ধুর মাধ্যমে বীজ সংগ্রহ করে 1.5 বিঘা জমিতে রোপণ করেন বীজ। ভালো ফলন হওয়ায় লাভের আশায় বুক বেঁধেছেন তিনি। ঔষধি গুণ সম্মিলিত এবং বহুমাত্রিক একটা সুবিধা পাওয়া যায়, সেরকম কিছু করা যায় কিনা সেই উদ্দেশ্যেই আমি এই কালো ধানটা বীজ সংগ্রহ করে আমার বন্ধুর কাছ থেকে সংগ্রহ করে এটা চাষাবাদ শুরু করেছি। যদি এটাতে ভালো ফল পাই তাহলে আরও পরবর্তীতে আরও বাড়াবো। বিপ্লুর দেখা দেখি আরও কয়েকজন চাষি আবাদ করেছেন এ ধানের। ভালো দাম পাবেন বলে আশা তাদের। আমরা এবার নতুন লাগাইছি ধানটা, আমাদের মাঠে প্রথমে এসেছে, তা আমরা দেখতেছি এবার ধানের ফলন খুবই ভালো হবে। আমরা দেখছি 28-30 মণ ফলন হবে। আমাদেরও ইচ্ছা আছে আগামীতে আমরা এই ধানগুলো লাগাবো, আমাদেরও সবার ইচ্ছা আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে কালো ধান চাষে সব রকমের সহযোগিতা দিচ্ছেন তারা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই ধান উৎপাদন করতে যে সমস্ত প্রযুক্তিগত জ্ঞান দরকার সেগুলো আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যম দিয়ে আমরা কৃষকদেরকে দিয়ে যাচ্ছি, এবং কৃষকরা এটি উৎপাদন করে, এবং এটি অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি ধান বা চাল যেটাই আমরা বলি, কৃষকরা এরা উৎপাদন করে এবং সেটা থেকে চাল তৈরি করে বাজারে উচ্চ মূল্যে বিক্রয় করছে। আর এ ধানের চাল মানবদেহের জন্য খুবই উপকারী বলে জানালেন এই পুষ্টিবিদ। ব্ল্যাক রাইসে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, তো সেক্ষেত্রে আমরা যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছি বা আমরা যারা একটু ওবেস পেশেন্ট রয়েছি তাদের জন্য এই চালটা কিন্তু খুব ভালো একটা অপশন হতে পারে। এবং আমরা জানি যে এই যে স্ট্রং যে অ্যান্থোসায়ানিন, যেটা একটি স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট, তো এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে এই ব্ল্যাক রাইস কিন্তু আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাটা বৃদ্ধি করে, এবং এটা কিন্তু এই অ্যান্টিঅক্সিডেন্টের কারণে এটা আমাদের ক্যান্সার প্রিভেনশনেও খুব ভালো হেল্প করে। এবছর জেলার 3 উপজেলায় চাষ হচ্ছে কালো ধানের। 2022 সালে কালো ধান চাষের যাত্রা শুরু হয় যশোরে। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর। দর্শক, আগামী 26 জুলাই ফ্রান্সে বসছে অলিম্পিকের আসর। অলিম্পিকে অংশ নেয় অ্যাথলেটদের আতিথেয়তায় প্রস্তুত ফ্রান্সের রেস্তোরাঁগুলো। এর মধ্যে তৈরি করা হয়েছে 5 শতাধিক রেসিপি, যার 1/3 সম্পূর্ণ নিরামিষ। কর্মকর্তারা বলছেন গেল আসরের তুলনায় কার্বন নিঃসরণ অর্ধেক কমানোর লক্ষ্যেই এমন উদ্যোগ। রাজকীয় কোনো ভোজ নয়, অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলেটদের আপ্যায়নের জন্য চলছে এই প্রস্তুতি। এ দৃশ্য সোডেক্সু লাইভের অন্দরের। কাজ করছেন বিশ্বখ্যাত শেফ আলেহান্দ্রে মাজিয়া, যার রেস্তোরাঁ মিশেলিন গাইডে 3 তারকা অর্জন করে 2021 সালে। পুরো বিশ্বকে স্বাগত জানাতে প্রস্তুত আমরা। শুধু প্রতিনিধিত্ব না, তুলে ধরতে চাই ফ্রান্সের ঐতিহ্য। আশা করছি সকল ক্রীড়াবিদের পুষ্টি এবং শক্তির চাহিদা পূরণ করতে পারবে আমাদের কারিগররা। অতিথিদের ফরাসি ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে কাজ করছেন তারকা শেফ আকরাম বেনালাল, আমান্ডিয়ান চেগনইও। সবাই মিলে তৈরি করেছেন 5 শতাধিক রেসিপি। প্রতিদিন দেয়া হবে 120টি বিশেষ পদ। এমন কিছু রেসিপি বানিয়েছি যা সত্যিই প্যারিসের প্রতীক।
এই যেমন ক্রিসেন্ট, যা আর্টিকো, ক্রিম, পোচ করা ডিম, ট্রাফল এবং ভেড়ার পনির দিয়ে তৈরি। এটা সবাই পছন্দ করবে। গ্রীষ্মকালীন অলিম্পিকের 14টি ভেন্যুতে প্রতিদিন 6000 মানুষের খাবার সরবরাহ করবে এই প্রতিষ্ঠান। উপস্থিতি থাকবে প্যারালিম্পিকের 4 ভেন্যুতেও। অলিম্পিকে 200 জাতিগোষ্ঠীর খেলোয়াড় হাজির হবেন। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে খাবারে বৈচিত্র্য আনার। এজন্য ফরাসির পাশাপাশি এশিয়ান, আফ্রিকান এবং ক্যারিবিয়ান খাবার বিভাগ থাকবে। মোট কথা, ক্রীড়াবিদরা যেন কিছুতেই মনে না করে তারা বাড়ির বাইরে আছে। একসাথে 3500 অ্যাথলেট বসতে পারবেন অলিম্পিক ভিলেজের এই রেস্তোরাঁয়। খোলা থাকবে 24 ঘন্টা। ক্রীড়াবিদদের পাশাপাশি সাধারণ মানুষের জন্য থাকছে নানান অফার, যার 60 ভাগই নিরামিষ। মামুন উর রশিদ, চ্যানেল 24। দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে হয়ে গেল ওয়ার্ল্ড ড্রোন লাইট শো। এতে নজর কেড়েছে হাজার হাজার ড্রোন লাইট। রাতের আকাশকে রঙিন করতে জ্বালানো হয় 4500 লাইট, যা নজর কাড়ে শহরবাসীর। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে ঘানা থেকে লুট হওয়া স্বর্ণরৌপ্যের 32টি ঐতিহাসিক নিদর্শন 6 মাসের জন্য ধার হিসেবে ফেরত দিয়েছে যুক্তরাজ্য, যার মধ্যে রয়েছে একটি 300 বছরের পুরনো তলোয়ার, একটি স্বর্ণের পাই ও স্বর্ণালঙ্কার। নিদর্শনগুলো ফেরত পেতে দীর্ঘ 50 বছর ধরে চেষ্টা চালিয়েছে ঘানা কর্তৃপক্ষ। 19 শতকে আসান্তে কিংডম ও ব্রিটেনের মধ্যে যুদ্ধকালীন সময়ে ঘানা থেকে স্বর্ণ, রৌপ্য সহ বিভিন্ন মূল্যবান সম্পদ লুট করে ব্রিটিশ সৈন্যরা, যা অ্যাংলো আসান্ত যুদ্ধ নামে পরিচিত। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে তৎকালীন আসান্তে সাম্রাজ্য থেকে লুট হওয়া স্বর্ণ, রৌপ্যের বেশ কয়েকটি ঐতিহাসিক নিদর্শন ফেরত দিয়েছে যুক্তরাজ্য। আসান্তে রাজার রজত জয়ন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমাসির মানহিয়া প্রাসাদ জাদুঘরে প্রদর্শিত হচ্ছে এসব নিদর্শন, যা দেখতে ছুটে আসছেন পশ্চিম আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের দর্শনার্থীরা। এখানে প্রদর্শিত নিদর্শনগুলো 1874 সালে চুরি হয়েছিল। আমাদের নিজেদের কারিগর দ্বারা তৈরি এসব সম্পদের বেশ কয়েকটি সাময়িক ফেরত পেয়েছি। এসব দেখে আসান্তের মানুষের মন কিছুটা শান্তি পাবে। আসান্তের ইতিহাস সংরক্ষণের জন্য এটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখানে যা দেখেছি তা কয়েকশো বছর পুরনো ইতিহাসের অংশ। এটি বিভিন্ন সংস্কৃতির মানুষকে একত্রিত করেছে, এমনকি প্রাক্তন বিরোধীদেরও। এসব দেখতে পেরে আমি গর্বিত। ঐতিহাসিক নিদর্শনগুলো ফেরত পেতে দীর্ঘ 50 বছর চেষ্টা চালিয়েছে ঘানার কর্তৃপক্ষ। ধারে ফেরত দেওয়া 32টি নিদর্শনের মধ্যে 15টি ছিল ব্রিটিশ মিউজিয়ামে, আর বাকি 17টি সংরক্ষিত ছিল অ্যালবার্ট মিউজিয়ামে। মাসুম রাব্বি, চ্যানেল 24। দর্শক, এই ছিল কেওএসটি নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভ সকাল।